মালয়েশিয়া মালয়েশিয়া ভ্রমণের আজ আমাদের পঞ্চম দিন। মালয়েশিয়া হলো সাউথ ইস্ট এশিয়ার এমন একটা ফাস্ট ডেভেলপিং কান্ট্রি যেখানে বিভিন্ন ভাষা এবং সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে। আর এই দেশের সবথেকে বড় শহর তথা রাজধানী হলো কুয়ালালামপুর। অসংখ্য সুউচ্চ অট্টালিকা থেকে শুরু করে বিশ্বের সর্বোচ্চ টুইন টাওয়ার অর্থাৎ পেট্রোনাস টুইন টাওয়ার, সুস্বাদু স্ট্রিট ফুড, লাক্সারি থেকে বাজেট, অসংখ্য শপিং মল, অসংখ্য স্কাই স্ক্র্যাপার্স, শহর জুড়ে জালের মতো বিছিয়ে থাকা মোনোরেল, মেট্রো রেল ইত্যাদি সব কিছু নিয়ে কুয়ালালামপুর যে কোনো ভ্রমণকারীর জন্য একটা আকর্ষণীয় গন্তব্য, একটা হটকেক। এই কুয়ালালামপুর যতটাই সুন্দর ততটাই এখানে ভ্রমণ কিন্তু সস্তা। আজ আমরা কুয়ালালামপুরে রয়েছি। কুয়ালালামপুরে আজ আমাদের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন, এই দুটো দিনের ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমাদের আজকের ট্রিপ শুরু হচ্ছে একটা বাঙালি হোটেল রাঁধুনি বিলাসে ব্রেকফাস্টের মধ্য দিয়ে। আমরা আমাদের হোটেলের থেকে প্রায় 1 মিনিটের হাঁটা দূরত্বে রয়েছে এই হোটেল, বাঙালি হোটেল রাঁধুনি বিলাস। এখান থেকে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। আজ আমাদের টার্গেট ছিল লোকাল বাসে ট্রাভেল করা। তো আমরা বাস স্ট্যান্ডে চলে এলাম হাঁটতে হাঁটতে। তো এখানে দেখুন গোকেল নামে যে বাসগুলো রয়েছে, এই বাসগুলো কুয়ালালামপুর সিটির মধ্যে যেখানে খুশি আপনাকে নিয়ে যাবে উইথাউট এনি চার্জ। আপনি কোনো রকম ভাড়া না দিয়েই অ্যাভেল করতে পারেন। সত্যি কুয়ালালামপুর শহরটা আমি যত দেখি তত মুগ্ধ হচ্ছি। এত সুন্দর শহর যে রয়েছে এশিয়ার মধ্যে আমার জানা ছিল না। তো এই চলে এসছে গোকেল বাস। এই বাসে করেই আমরা চলে যাব আজ মসজিদ জামেক, বা স্থানীয় মানুষেরা একে ফ্রাইডে মস্ক বলেও ডেকে থাকে। আজ শুক্রবার, আমরা ওখানে জুমার নামাজ আদায় করতে চাই। তো ওখানে আমরা আজকে চলে যাচ্ছি বাসে। যাই হোক, আমরা পৌঁছে গেলাম মসজিদ জামেক, বা এর অফিসিয়াল নাম হলো মসজিদ জামেক সুলতান আব্দুল সামাদ। এটি কুয়ালালামপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। খুবই সুন্দর এই মসজিদটি, এর আর্কিটেকচার, এর ডিজাইন খুবই সুন্দর। আমরা পৌঁছে গেছি, এখন স্থানীয় সময় 1টা পেরিয়ে গেছে। সবাই মসজিদে নামাজ পড়ার জন্যে ব্যস্ত হয়ে পড়েছে, মানুষের ছোটাছুটি চলছে। ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে। আমাদের নামাজ শেষ হয়ে গেছে। এবার আমরা চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই মসজিদটি 1909 সালে ওপেন করা হয়েছিল এবং এটা মালয়েশিয়ার অন্যতম প্রাচীন মসজিদ হিসাবে ধরা হয়। একসময় এটা মালয়েশিয়ার জাতীয় মসজিদও ছিল। তো যাই হোক, এর যে স্থাপত্য শৈলী তার মধ্যে কিন্তু ভারতীয় মুঘল স্থাপত্য শৈলীর অনেক মিল রয়েছে। এর প্রধান আর্কিটেক্ট হচ্ছেন ব্রিটিশ আর্কিটেক্ট আর্থার বেনিসন ব্যাক। তো আমরা চারপাশটা ঘুরে দেখছি। আর এই মসজিদের সংলগ্নই রয়েছে, এটা মসজিদেরই একটা অংশ, চারপাশটা কাঁচ দিয়ে ঘেরা, খুবই সুন্দর, শীতাতপ নিয়ন্ত্রিত। আর এই মসজিদটা কিন্তু দুটো নদী, ক্ল্যাং এবং গোমব্যাক নদীর কনফ্লুয়েন্সের উপরেই রয়েছে। পাশে দেখছেন এই দুটো নদী মিলে একটা নদীতে পরিণত হয়েছে এখান থেকেই। বাইরের দিকটাও দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো এবং কি সুন্দরভাবে এর স্থাপত্য শৈলী নির্মাণ করা হয়েছে, ভাবতে খুব অবাক লাগে। তো এখান থেকে অল্প দূরত্বেই কিন্তু রয়েছে মার্ডেকা স্কোয়ার। আমরা সেখানে যাব একটু পরে হাঁটতে হাঁটতে।
এই ব্রিজটি ক্রস করলেই মসজিদ জামেক থেকে মারডেকা স্কোয়ারে পৌঁছানো যায়। তো আমরা সেটাই করলাম। আর এটা দেখতে পাচ্ছেন ক্ল্যাং রিভার এবং গোমবাক রিভারের মিশ্রিত জলধারা এখান দিয়ে বয়ে যাচ্ছে। জায়গাটা খুবই সুন্দর। সামনে দেখতে পাচ্ছি আমরা মারডেকা বিল্ডিং, যেটা মালয়েশিয়ার সবথেকে উঁচু বিল্ডিং। এটাই হলো মারডেকা স্কোয়ার। আর এই মারডেকা স্কোয়ারের ঠিক সামনেই রয়েছে সুলতান আব্দুল সামাদ বিল্ডিং। 130 ফুট লম্বা এই বিল্ডিংটি ব্রিটিশরা নির্মাণ করেছিল তাদের কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটরস অফিস হিসাবে কাজে লাগানোর জন্য। বর্তমানে এখানে মালয়েশিয়ান গভর্নমেন্টের ট্যুরিজম এবং টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের অফিস অবস্থান করছে। তো এই যে মারডেকা স্কোয়ার, এই মারডেকা স্কোয়ার বিকেলবেলা সন্ধেবেলা সময় কাটানোর একটা খুবই সুন্দর জায়গা। এখানে প্রচুর ভিড় করে সাধারণ মানুষ এবং ট্যুরিস্টরা। তবে শুধু সময় কাটানোর জায়গা নয়, এই জায়গার সাথে জড়িয়ে রয়েছে প্রচুর প্রচুর ইতিহাস। এটাই হলো মারডেকা স্কোয়ার, বা স্থানীয় ভাষায় দাতারান মারডেকা। এখানেই উদযাপিত হয় স্বাধীনতা দিবস। সামনেই দেখতে পাচ্ছি আমরা সেলাঙ্গোর রয়্যাল ক্লাব, যেটা 1884-এ প্রতিষ্ঠিত। আর এই যে পোলটা দেখা যাচ্ছে, 95 মিটার উচ্চতা বিশিষ্ট পোল, যেখানে মালয়েশিয়ার ফ্ল্যাগ শোভা পাচ্ছে। প্রথম 31 অগস্ট 1957-এ ব্রিটিশ পতাকা নামিয়ে মালয়েশিয়ান পতাকা উত্তোলন করা হয়েছিল। আর সেটাই ছিল মালয়েশিয়ার স্বাধীনতা দিবস। পরদিন সকালবেলা এখানেই স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য একটা অনুষ্ঠান করা হয়েছিল। তারপর থেকে প্রতি বছরই এখানে কিন্তু স্বাধীনতার প্যারেড করা হয়। এই পুরো স্কোয়ারটা একটা পার্কের আকারে সাজানোর চেষ্টা করা হয়েছে, যেটা লন্ডনের ট্রাফালগার স্কোয়ারের কথা মাথায় রেখে করা হয়েছে। এই জায়গাটা কিন্তু সন্ধেবেলা প্রচণ্ড আলোয় আলোকিত হয়ে ওঠে এবং প্রচুর মানুষ, স্থানীয় মানুষ থেকে শুরু করে সবাই এখানে ভিড় করে। এটা কুয়ালালামপুরের অন্যতম দর্শনীয় স্পট। যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা একটা গ্র্যাব ট্যাক্সি বুক করে এখান থেকে চললাম পেট্রোনাস টুইন টাওয়ারের দিকে। আজকে আমাদের টার্গেট ছিল পেট্রোনাস টুইন টাওয়ারের উপরে ওঠা। তো সেই উদ্দেশ্যে আমরা পেট্রোনাসে পৌঁছালাম এবং সেখান থেকে ভিতরে চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে। কিন্তু যে অনুসন্ধান করে জানতে পারলাম যে আজকের সমস্ত টাইম স্লটের টিকিটগুলো সোল্ড আউট হয়ে গেছে। তাই অগত্যা কালকের জন্য আমরা আজকে টিকিট কেটে নিলাম, কাল সন্ধেবেলার জন্য। এই জন্যে আপনারা যদি পেট্রোনাস টুইন টাওয়ারে ওঠার টার্গেট রাখেন, তাহলে একদিন বা দুদিন আগে টিকিট কেটে নেবেন। এবার আমরা এখান থেকে চলে যাব বুকিত বিনতাং প্যাভিলিয়ন মলের কাছে। এই কেএলসিসি থেকে একটা ওয়াকওয়ে ব্রিজ রয়েছে, যেটা সরাসরি যে প্যাভিলিয়ন মলের ভিতরে যে মিশেছে। তো সেটা অ্যাকোয়ারিয়া কেএলসিসির সামনে থেকেই পাওয়া যাবে। তো আমরা সেদিকে চললাম। সেখান থেকে আমরা ব্রিজ ধরে এখন হেঁটে চলেছি প্যাভিলিয়নের দিকে। এখান থেকে মিনিট 15 মতো সময় লাগে। 1 কিলোমিটারের মতো হবে এই রাস্তাটা, এই ব্রিজটা। আর এই ব্রিজের উপর থেকে রাতের কুয়ালালামপুর শহরটাকে কি দারুণ লাগছে। আমরা এখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম নিচের রাস্তাঘাট, শহর, তার পরিবেশ। চলে এলাম প্যাভিলিয়ন মলের সামনে। চারপাশটা এখানে প্রচুর মল রয়েছে। আর এই জায়গাটা বুকিত বিনতাংয়ের সবথেকে হ্যাপেনিং প্লেস। সন্ধে হলেই বা তার আগে থেকেই অসংখ্য ট্যুরিস্টদের আনাগোনা এখানে দেখা যায়। বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, বিভিন্ন শো এখানে চলে। তো যাই হোক, এখানে আমরা বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম, এই জায়গাটা খুব এনজয় করলাম। এরপরে আমরা চলে যাব এখান থেকে জালান আলুর। এই জায়গাটা বিখ্যাত স্ট্রিট ফুডের জন্য। এটা একটা লম্বা রাস্তা, সন্ধ্যা হলেই সেখানে গাড়ি ঘোড়া আর চলে না এবং সেখানে শুধু খাবারের দোকানই দেখা যায়। সামনে দেখছেন অক্টোপাস পকোড়া। এছাড়া
প্রচুর প্রচুর ধরনের খাবার এখানে খাওয়া যাবে এবং এই জায়গাটা কুয়ালালামপুর ভ্রমণ করলে একটা মাস্ট ভিজিট প্লেস। এই জায়গাটা কোনো মতেই মিস করা চলবে না। তো আমরা এখানে আমাদের পছন্দ মতো কিছু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমরা এখান থেকে হোটেলে চলে যাচ্ছি। কিন্তু এখান থেকে আমাদের হোটেল একেবারে জাস্ট 100 মিটার। তো এই জন্যে আমাদের জন্য এখান থেকে পায়ে হেঁটে যাওয়াটা খুব সহজ হয়েছিল। আর এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে গেলাম সেই আমাদের রাঁধুনি বিলাস হোটেলে, বাঙালি হোটেল, যেখান থেকে আমরা ডিনার করে তারপরে আমরা চলে গেলাম আমাদের হোটেলে, আমাদের হোটেল ডিওর হোটেল। কুয়ালালামপুরের আরও অনেক আকর্ষণীয় ভ্রমণ তথ্য নিয়ে আমরা হাজির থাকব পরবর্তী পর্বে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন এবং আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে, শেয়ার করে, কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন।